করা যায়, উনি বললেন যে বাসা বন্ধ করতে হবে। তো বাসা বন্ধ করতে হবে, উনি বললেন যে উনি আসবেন, উনি বাসায় এসে বাসার ওই 4 কলামের মধ্যে গর্ত করে কি সব ঘড়া পুঁতে দিবেন, বাসার ছাদের 4 কোণে 4টা গজাল পুঁতে উনি কিছু জিনিস করে যাবেন। ওকে ফাইন, আপনি নেক্সট উইকে আসেন। সো উনি হুজুর যে নেক্সট উইকে আসলেন, হুজুর নেক্সট উইকে আসার মাঝে আমাদের পাশের প্লটে যারা থাকে তারা হচ্ছে আবার লোকাল, মানে দীর্ঘদিন ধরে আছে। তো ওরা অনেক আগে ধরে, ওনাদের পূর্বজ ধরে অনেক আগে ধরে ওনারা আছে। তো কথা প্রসঙ্গে ওনাদের সাথে কথা বলতে বলতে বললাম, আচ্ছা এই জায়গা আগে কি ছিল? তখন উনি আমাকে বললো এই জায়গা লাইক এটা আগে ব্রোথেল ছিল। সো এই জায়গাটা যে ব্রোথেল ছিল, এটা যে হুজুর আমাকে বলেছে, এটা তো ওনার জানার কথা না, একদমই জানার কোনো কারণ নেই। এবং ওরা লোকাল ওই জায়গা, এবং ওরা বললো যে এই জায়গাটা আগে ব্রোথেল ছিল। মানে তার মানে ব্রোথেল ছিল, হুইচ ইজ ভেরি ট্রু, যে এগুলো সবকিছু ছিল যা হুজুর ওখানে থেকে না দেখেই বলেছেন। সেগুলো হুজুর শিব মন্দিরের কথা বলছে, শিব মন্দিরের কথাটা আমরা মানে শিওর হতে পারিনি, কিন্তু আপনার ব্রোথেলের কথাটা বা কৃষ্ণচূড়া গাছের কথাটা, ইট ওয়াজ ট্রু অ্যাজ ওয়েল। আচ্ছা, ওকে। সো আমরা আবার নেক্সট ঘটনায় চলে যাই। আরেকজন আমাদের গেস্ট রয়েছেন তার সাথে, এবং জীবন ভাই কেমন আছেন? জীবন ভাই এসছেন, এবং অনেকদিন পরে সাকিব ভাই এসছেন, ওয়েলকাম ব্যাক। ওকে, সো আমরা যেটা পরে যে নেক্সট যে ঘটনায় যাব, আমাদের সাথে আরেকজন রয়েছেন, পুরান ঢাকা থেকে এসছেন আপনি, রাইট? আপনার নামটা একটু বলবেন। আমার নাম অনেক, আমি বাংলালিংক ডিস্ট্রিবিউটর হাউসের সেলস রিপ্রেজেন্টেটিভ মার্কেটিং এ জব করতেছি এখন। ওকে, তো আমার ঘটনা যেটা, সেটা মানে আমার নিজের উপরেই, মানে আশ্চর্য বলে পজেস্ট, সেটা আমার নিজের উপরেই। তো আপনি একদম প্রথম থেকে শুরু করবেন, যে প্রথমে আপনি কি দেখেছিলেন যে একদিন হঠাৎ করে ঘুম ভেঙে? হ্যাঁ, আচ্ছা, সেটা ছিল 2005। আমি ছোটবেলা থেকেই হোস্টেলে পড়াশোনা করি। হোস্টেলে থাকা 2005-এর শেষের দিকে, মাঝামাঝির দিকে আমি আমার বাসায় আসি, পুরান ঢাকার বাসায়। সেটা বাসাটা ছিল ঠিক পুরান ঢাকা নাজিবউদ্দিন রোড, চাংখারপুল যে বলে, সে মেইন রোডে একটা বাসা ছিল, বাসাটা ছিল। আচ্ছা, তো সেখানে রাত্রেবেলা আমি মানে এটাকে অনেক কিছু শুনছি, যাই হোক, তো আমি বাসায় ঘুমায় রয়েছি রাত্রেবেলা। তো হঠাৎ কি কারণে আমার ঘুম ভাঙা যায়। তো ঘুম ভাঙা যায় মানে আমি চেষ্টা করি ঘুমানো যায়, বাট ঘুম হচ্ছে না। তো তখন আমি উঠে, আমার এরকম ছিল যে আমার রুম থেকে বের হয়ে বাথরুম, এবং তারপরে পুরান ঢাকা একদম ট্র্যাডিশনাল যে বাড়িগুলো হয় সেরকম একটা বাড়ি, একদম বাসার মেন সিঁড়ি, রাইট। তো তখন আমি বাথরুমে গেলাম, ফ্রেশ হয়ে যখন আমি বাথরুমের গেটটা খুলে বের হইছি, তো তখন মনে হইল যে 3 তলার থেকে রানিং অবস্থায় নতুন বউ, পুরাপুরি নতুন বউ, এবং গয়নাগাটি পড়া, মানে একটা বউয়ের যা থাকে এভরিথিং, সে রানিং করে নিচে একদম 1 তলায় যে চলে গেছে। তো আমাদের এই বাসাটা সিস্টেম যে পুরান ঢাকা খুব বন্ধ বাসা, তো আলো হওয়ার জন্য একদম ছাদ থেকে নিয়ে একদম 1 তলা পর্যন্ত একটা করে ফাঁকার সিস্টেম থাকে, যে আলো যেন আসে। তো আমি চিন্তা করলাম একটা সময় যে জিনিসটা কি, বাসায় তো কোনো বিয়ে শাদী নাই, কিচ্ছু নাই, তো বউ কোত্থেকে আসবে বাসায়? ওই চিন্তাটা করে আমি উঠে গ্রিলের ফাঁকাটা দিয়ে খুব নিচে নামিনি, আমি ফোক দিয়ে উকি দিয়ে দেখলাম। তো ওই সময় দেখলাম জিনিসটা, তো পুরাটা সেই রকম, মানে ঘুরে যখন আমাদের ফেস টু ফেস, চোখে চোখ, তো পুরা চোখ দিয়ে তার ব্লিডিং, চেহারাটা মানে অন্যরকম, মানে বলার মতো না, নর্মাল, ঠিক আছে। আর তার গলার ঠিক এই নিচে দিয়ে কাটার মতো, মানে এখান দিয়ে পুরো একটা যে গলার যে রকটা যেখানে গেছে, ব্লেড দিয়ে কাটলে একদম চিকন করে পুরো একদম রাউন্ড ফিগার, একটা রাউন্ড ফিগার যে কেউ ব্লেড দিয়ে টান দিছে, ইটস সিম্পল, এখানে ব্লাড। আমি আশিক ভাই, আপনাকে বুঝতেই পারছেন যে আপনিও একটা, মানে আজকে আপনি এসেছেন এবং আজকে উনিও এসেছেন, আপনি আপনার লাইফে যেরকম একটা ঘটনা আছে, এরকম একটা মেয়ে দেখেন, মোটামুটি একই রকম, এবং মানে ঘটনাটা, ওনার ঘটনাটা ঠিক আপনার ঘটনা একরকম, ওনার ঘটনা একদম আলাদা, কিন্তু মানে ব্যাপারটা না, তারপরে যেন কি হলো। তো এরপরে দেখার পরে মানে ওই সময়টা মনে হলো, মানে কি, যখন আমি দেখছি, মানে মনে হচ্ছে যে জিনিসটা আমার কাছে আসবে, তো তখন আমি লাউডলি চিৎকার করে তো ঘরে। এরপরে যেটা আমি শুনি, 3 দিন পর্যন্ত আমার অনেক প্রচন্ড পরিমাণ জ্বর ছিল শরীরে, মানে অবস্থা খুব সিরিয়াস অবস্থা ছিল। তো 3 দিন পর সুস্থ, ওকে, নর্মাল। বাট ওদিন রাতে পরের দিন যে জিনিসটা, যে পরের দিন সকালবেলা যে প্লেসটা, যে জিনিসটা নামে নিচে গেছে, যে সিঁড়িটা প্রত্যেকটা মোড়ে মোড়ে রক্ত, ব্লাড, মানে সবাই স্টেপে ধাপে ধাপে, এবং সিঁড়িতে লিং, এবং তাজা রক্ত যেটাকে বলে,
আমি এই ঘটনাটা একদম মানে পুরোপুরি যখন শুনেছিলাম তখন আমি বলেছিলাম যে এইটা কিভাবে হতে পারে, তখন আপনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনি একাই না, পুরা আপনাদের আমার বাসার অন্য যারা আছে সেটা তো আমি দেখিনি, বাট আমি তো 3 দিন পরে আমার সেন্স ফিরছে, কিন্তু মানে আমার বাসা অন্য তাদের মুখ থেকে সবাই দেখছে, আমার বাবা মা আছে। এই মেয়েটাকে সেটা মানে পরে জানা গেছে, যেটা মানে বাসাটা অনেক পুরানো বাসা, এই বাসায় মানে এটা কবে স্বাধীনেরও আগে, মানে এই দিনটাই এই সময়টাই এই রাতেই মানে যে রাতে আপনি দেখেছেন এখানে এই সময়টাতেই বিয়ে হয়েছিল, বিয়ের রাতে মেয়েটাকে প্রথম মানে মেরে ফেলা হয়, এই টাইপের কিছু একটা ঘটনা ঘটেছিল। এবং এই মেয়েটাকে আপনি আবারও দেখেছেন? আবারও দেখেছি, সেটা মানে আরো 2007, সেটা হচ্ছে আরো ভয়াবহ, মানে এই ঘটনাটা হচ্ছে আরো ভয়াবহ এবং নাটক। এরপরে আমি পজেস্ট, একদম এরপরে আমি পজেস্ট, সেটা 2007 অথবা মাঝখানে 2-3 বছর গ্যাপ। বাসা এটা না, বাসা কিন্তু অন্য বাসা শিফট করছে, আমরা অন্য বাসা চেঞ্জ করছি। আচ্ছা, সেটাও সেই পুরান ঢাকার স্টাইল, মানে সেই আগেরকার মতো বাসা, আর মানে এলাকা চেঞ্জ করেন, বাসাটাই চেঞ্জ হয়েছে, বাসাটা চেঞ্জ হয়েছে, এলাকা সেই নাজিমউদ্দিন রোডে সেখানেই। তো আমার একটা খুব সিস্টেম যে আমি রাত্রেবেলা অনেক রাত জাগি, গান শুনি, গেমস খেলি পিসিতে। তো সেদিনও রাত্রেবেলা আমি গেমস খেলতেছি, তো হঠাৎ রাত্রে 2টা-2:30টার দিকে মানে এরকম উঠছি, উঠার পরে গেম ফ্রিজ খুলে বোতলে পানি খেয়ে চুইংগাম চাবাইতেছি, আমি আবার পিসি সেটে বসছি করতেছি। তো ঠিক ওই সময় আমি যখন উঠলে আমার জানলাটা যে রুমের, তো জানলা দিয়ে চুইংগামটা ঠিক ফেলবো, এই সময় মনে হলো যে কিছু একটা সামথিং মানে, আর যেটা আমি একটু আগে বলি, ওখানে রিক্সার গ্যারেজ ছিল, তো সেই রিক্সার গ্যারেজটায় আপনার মানে প্রায় রাতে সবাই শুনতো যে চাপকল, পুরনো যে চাপকল, জংখা চাপকল যেটা, কে জানি চাপ দিতেছে, এরকম একটা আওয়াজ, বিকট একটা শব্দ। তো আমার আম্মু অনেকেই জিজ্ঞেস করেছে, আরো যারা পুরান ভাড়াটা, এটা জিনিসটা কি, এটা জানতে চান, এটা সমস্যা আছে একটা। তো এরপরে তো প্রায় হইতো, তখন আমি যখন একটা চুইংগামটা ফেলে জাস্ট আমি মুভ করে ঘুরবো, মনে হলো কিছু একটা জানি আমি আছে এখানে, আবার চোখ ফেললাম, দেখি যে সেম সেই একটা মেয়ে, চুল ছাড়া, কল চাপতেছে। মানে আমি পুরো রাত বাজে 2:30, একটা রিক্সার গ্যারেজ, কোন একটা বাসাও না বাড়িও না, কিচ্ছু না, একটা রিক্সার গ্যারেজ, এখানে কিভাবে সম্ভব, অসম্ভব ব্যাপার। তো একটা পর্যায়ে আমি প্রায় অনেকক্ষণ একটা পর্যায়ে মনে হলো সে আমার দিকে তাকায় রয়েছে, এবং এত আমি 3 তলায়, মানে 3 তলায় জানলার সামনে, সে 1 তলায় একদম রাস্তায়, মেন রোড যেটা রাস্তা বলে। তো মনে হলো যে তার চোখের দিকে এরকম যে সে আমার সামনে। আচ্ছা, তো সেই পর্যায়ে আমি খুব ভয় পেলাম, গেট অফ, জানলা অফ করে আমি ওদিন রাতে পিসিটি সব করে শুয়ে পড়ছি। এটার কয়েকদিন পর থেকে আমার আম্মু কাজ করতো, যখন সে একা থাকতো প্রায় তার কানের সামনে ফিস ফিস করে বলে, এটার পর সে যখন একা থাকতো তখন কে জানি বলতো যে তোর ছেলেরে দিয়ে দে, তোরে আমি অনেক টাকার মালিক করে দিব, তোর ছেলেরে দিয়ে দে, তোরে আমি অনেক টাকার মালিক করে দিব। এক্স্যাক্টলি, মানে প্রায় এই জিনিসটা হয়তো যখন আমার মা একা থাকতো। আচ্ছা, একা থাকলে এই জিনিসটা হইতো। ওকে। তো একদিন আমি এরকম সন্ধ্যার দিকে ছাদে, মাগরিবের পর আমি ছাদে গান শুনতেছি একা। তো মাগরিব থেকে এশার হয়ে গেছে, এশার নামাজ শেষ, আমার আব্বা আম্মা আমার তাদের রুমে এসে বসে রয়েছে। তো আমি তখন ছাদ থেকে নেমে এসে তাদের বসি, তারা ছাদ থেকে নামার পরে যেটা হয়েছে সব আমি বাকিটা আমার আব্বা আম্মার মুখ থেকে শোনা। আচ্ছা, এরপরে কি হয়েছে এটা জাস্ট আমার সব পুরোটা আমার প্যারেন্টসের মুখে শোনা, আমি কিছুই জানি না। বাট আমি যখন এসে বসছি তাদের সামনে, আমার আব্বা আম্মা ছিল, তো তারা বললো যে আমি জাস্ট এসে তাদের সামনে চেয়ার নিয়েছি, চেয়ার নিয়ে চেয়ারে বসছি, আমার চুল বড় ছিল, তো আমি চেয়ার নিয়ে বসে চুল মাথা নিচু করে আমি ওই বসে রয়েছি। একটা পর্যায়ে আমার বাবা জিজ্ঞেস করছে, তোর কি হয়েছে, এমন করতেছিস কেন, কি হয়েছে, কিছু বলবি? ওই পর্যায়ে আমি উঠে জাস্ট মাথাটা ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে চুল টুল ঝাঁকিয়ে তো রুমের যে দরজাটা বাড়ি দিয়ে আমি আমার রুমে চলে গেছি। রুমে হয়ে গিয়ে উপর হয়ে শুয়ে গুনগানো শুরু করলাম সমানে। তো আমার একটা রোগ, যেটা আমার মাথায় ছোটবেলায় ফেটে গিয়েছিল, তো সেটা থেকে আমার একবার জ্বর হয়েছিল, ছোটবেলায় জ্বর হয়েছিল, তো খিস্নি হইতো। আমার মা মনে করছে হয়তো বা সেটার কোনো রিয়েক্ট হইতে পারে, তো সেই জিনিস থেকে সে আমারে ডাকতেছে বারবার, যাই অনেক তোর কি হয়েছে, আব্বু ডাকতেছে, দেখো তো অনেকের অনেক খিস্নি উঠছে। তো আমি কিন্তু উপর হয়ে শোয়া করতেছে, আমার উঠতেছে না। তো উঠাইলো, দেখতেছে আমার মা বললো যে মানে ওই সময় মনে হয়েছে তার আমার চোখগুলা লাল টকটকে হয়ে গেছে, রক্ত ফেটে গেলে যেরকম হয়, চোখগুলো বড় হয়ে গেছে, বিকট হয়ে গেছে পুরা।
এবং মানে আর ওদিনই আমার কি একটা কারণে আমার ছোট বোনের সাথে আমার একটু ঝগড়া হয়েছে। আমার ছোট বোনটা আমার বলতেছে কি এইসব করতে পুরোপুরি বানোয়ার বুংবাং এরকম কিছু একটা সামথিং। তো ওই জিনিসটা যখন ছোট বোন যখন বলছে ওই সময় পুরা মানে আমি খেপে গিয়ে উঠে তার গলায় চিপ দেই, গলায় চিপ দিয়ে পুরাপুরি মানে তারে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। ওকে। তখন আমার বাবা এসে ছাড়া মানে অনেক আমার প্রায় 5-6 জন ধরে রাখছে, বাট আমারে ছড়িতে পারতেছে না কেউ। আমি আমার গলার যে হাতটা চিপ দিয়ে ধরছি মানে ওর দম যায় এই অবস্থা, বাট আমার কেউ ছাড়াইতে পারতেছে না। আচ্ছা। অনেক কষ্ট করে ছাড়ানো হয় আমারে। ছাড়ানোর পরে বাসায় আবার জমজমের পানি আরো পড়া পানি সামথিং কিছু খাওয়ানো হয়। তো পানিটা খাওয়ার কন্ট্রোল করা যেতেছে না, আমার ধোয়ার ধরে রাখছে। তো আমাদের ঠিক বাসার নিচেই হুজুর টাইপের মহিলা মানে ওনার উপরে মানে ফরাসে এই টাইপের কিছু উনি জবসর করে এরকম। তো ওদিনই ওনার আবার সিলেটে যাওয়ার কথা, তো হঠাৎ করে উনি সিলেটে যাওয়া অবস্থায় আবার ব্যাক করছে। তো সঙ্গে সঙ্গে ওনাকে কল করা হয়েছে বাসার থেকে এরকম অবস্থা। তো উনি কিছু বুঝছে কেন 3 তলায় হইতেছে কিছু একটা 1 তলায় থাকবে উনি। তো বোঝার পরে সঙ্গে সঙ্গে উনি আসার পরে আমার কায়াঙ্গুল ধরছে, আমার কায়াঙ্গুল ধরার পরে জবসর বাসায় কিছু করছে। তো পরে বলতেছে যে এখানে কিছু হবে না, আমার যে রুম আমি যেখানে আসন যেখানে বসি সেখানে যেতে হবে। তো আমার বাবা তো অনেকজন মিলে আমার ধরে নিচে গেল। তো ওনার যে জবসর করে ওনার যে পুরো একটা রুম ওখানে বসে আমারে জবসর করলো আমার উপরে। তখন মানে যে জিনিসটা সেই জিনিসটা ডাকলো। তো তখন ডাকার পরে সে জিজ্ঞেস করছে কি তুমি কি চাও কেন। তো বললো যে এর আগেও আমাকে অনেকবার দেখছে, আমাকে দেখে ফেলছে ও, বলে আমাকে দেখে বলছে আমি নিয়ে যাবো, আমি ওটা রাখতে দিব না। ওটা আমি একবার দেখছেন সিঁড়িতে আর একবার দেখছেন 2005-এ, হ্যাঁ তারপর দেখছেন চাপকল চাপতে এক বাসায়, হ্যাঁ তারপর নেক্সট টাইম চাপকল মানে 2007-08 মাঝামাঝি। তো বললো আমি ওর নিয়ে যাবো। আমি ওর মারে অনেকবার বলছি যে ওর ছেলের যেতে, আমি ওর অর্ডার মানে অনেক মালিক টাকা পয়সার মালিক করবে কিন্তু আমার এই ছেলেরা লাগবে। তো এরপরে অনেক কিছু করার পরে আমার উপর প্রায় আমি 1-2 মাসের অসুস্থ ছিলাম, জ্বর ছিল অনেক কিছু। তারপরে এখন মোটামুটি ভালো। বাট এখন যেটা সমস্যা যেটা মানে আমি যখন এখন একা থাকি একদম একা, মানে আমার একটা বাড়ি হলো জিঞ্জিরা নদীর ব্যাপার, ওখানে যখন আমি একা থাকি মানে একা থাকলে আমার মনে হয় যে কিছু একটা সামথিং, একা ঘুমাইতেছি আর আমি একাই ধরে ঘুমাইতেছি, আমার বেটের বাম দিকে মানে আমার পিছনে জানলা, তো মনে হয় জানলার সামনে কিছু একটা আছে, অথবা আমার লাগে মানে জিনিসটা একা থাকলেই যেই জায়গায় থাকি মানে একা থাকলেই আমার মনে হয় কিছু একটা আমার সাথে আছে অথবা সামথিং রং। সো উনি আজকে আসতে চাচ্ছিলেন না প্রথমে, কারণ বাসা থেকে সমস্যা ছিল, তারপরে এসছেন। সো থ্যাংক ইউ আপনাকে এত কষ্ট করে আসার জন্য। আমরা একটা কি ব্রেকে যাব নাকি একটা খবর দিব, একটা মানে স্পেশাল খবর দিব, সেই খবরটা দিয়ে দিই আগে। সেটা হচ্ছে যে আপনারা মানে সুমন ভাই আজকে আমাদের সাথে আছেন এবং ভৌতিক টিম পুরোই সাথে আছে। সুতরাং আপনারা ইচ্ছা করলেই SMS করে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আপনাদের ছিল, যেগুলো আমি এতদিন উত্তর দিতে পারিনি, পড়েছি আপনাদের SMS গুলো, সেই SMS গুলো করে ফেলতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে রাসেল SMS করেছেন, নিশি SMS করেছেন, SMS করেছেন আমাকে চাপাবাজ ভূত, রানা রবিন SMS করেছেন, অপুর SMS করেছেন, মাহমুদুল হাসান SMS করেছেন, অহনা গরিব ভূত SMS করেছেন, সুস্মিতা SMS করেছেন, এছাড়াও সাদ্দাম, তারপরে ভদ্রভূত, পলাশ, তারপরে মারিয়া, সার্জিল সহ আরো অনেকে। যাই হোক, আমরা একটু সুমন ভাইয়ের কাছে কিছু শুনি কথাটা। সুমন ভাই অনেকদিন পরে ব্যস্ততা কমেছে এবং সুমন ভাই এসে, সুমন ভাই আসলে সবাই আপনাকে অসম্ভব মিস করেছে, অসম্ভব। আচ্ছা, আমাকে মিস করা উচিত না অ্যাকচুয়ালি, আমি তো ছেলে, আমাকে মিস্টার করলে ভালো। মিস্টার করলে মেয়েদের করা একদম একদম। হ্যালো এভরিওয়ান, আমি সুমন, LRB ব্যান্ডের, সরি থুকু অর্থহীন ব্যান্ডের সুমন, বাট ভৌতিক টিমের সুমন অ্যাকচুয়ালি। সেটাই, হোপফুলি সবাই ভালো আছে। আজকে একটু পরে আমরা এইসব ব্যাপার যা করি আর কি তাই করবো। ইনফ্যাক্ট আমিও আজকে একজন গেস্ট নিয়ে এসেছি, তার দুটো ইন্টারেস্টিং ঘটনা শুনেছিলাম, খুব ভালো লেগেছে। সো ওগুলোতে ডেফিনেটলি আমরা যাবো কিছুক্ষণ পরে। ওকে, সো সুমন ভাই মানে এখন আমি আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ওয়ারফেস ব্যান্ডে যখন ছিলাম তখন ওখানে আমি একটা গানই গিয়েছিলাম অ্যালবামে, অসামাজিক অ্যালবামে। গানটার নাম ছিল প্রতিচ্ছবি। আচ্ছা, সো ওই গানটা নতুন করে একটা আনপ্লাগড একটা ভার্সন রেকর্ড করেছি গতকালকে। আমি আর আরমান, আমার খুব ক্লোজ ছোট ভাই, খুব ভালো কিবোর্ড বাজে, সে পিয়ানো বাজিয়েছে, আমি গানটা গিয়েছি। তো ওটা আমি আজকে নিয়ে এসেছি একটু আগে, গ্রেট নিউজ, সার্ভারে বোধহয় ঢোকানো হয়ে গেছে অলরেডি। সো ওই গানটা আমরা আজকে কতক্ষণ পরে ছাড়বো, বাট ওই আরমান তার কিছু গল্প বলার পরে তারপর গানটা ছাড়বো। আলহামদুলিল্লাহ, আরো ভালো একটা নিউজ। ওকে, এবং মানে আজকে তার মানে সবকিছুর দিক দিয়ে আমি যেটা বলছিলাম যে আজকে সবকিছুর দিক দিয়ে স্পেশাল। সো তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই না, একটা ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসি।
আর চলছে ভূত এফএম, আর আপনারা SMS করছেন আমাদেরকে, ডিজে ভূত SMS করছেন, কালো ভূত SMS করছেন, ভূত কিপার SMS করেছেন, লাদেন ভূত SMS করেছেন। লাদেন ভূত SMS করে আবার লিখেছেন যে ওয়েলকাম সুমন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমাদেরকে SMS করেছেন স্মোকার ভূত, SMS করেছেন আমাদেরকে রিফাত, এছাড়াও SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকম গরিব ভূত আবারও SMS করেছেন। লাদেন ভূত নামে অনেকে SMS করছেন দেখতে পাচ্ছি। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেই জন্যই হয়তো আপনারা সবাই SMS করছেন। এছাড়াও SMS করছেন লুঙ্গি পরা ভূত, SMS করেছেন আমাদেরকে। সো স্টে টিউন, আমরা আর এক একে সব নামগুলোই পড়বো, যে সমস্ত নাম আপনারা পাঠাচ্ছেন। এবং জিবরান ভাই আছেন, রেগুলার যেরকম করেন জিবরান ভাই, লাস্টে একটা নাম সিলেক্ট করেন যে এটা সবচেয়ে ভালো হয়। আজকে থেকে ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ আমি কোনো কথা বলবো না। ওকে, এটা কোনো কারণ আছে সাকিব ভাই? এটা কি কোনো কারণ আছে নাকি সাকিব? এই কি মানে তুই তো চাওনার প্রথমে আসি আমার এখানে, আজকে শ্যাম্পু করতে ভুলে গেছি। ওকে, পুরানোটা এখনো হয়নি তো। লিফট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঘেমে চুলটা হয়ে গেছে তো। আচ্ছা, বাতাসে উঠছে না ঠিক মতো। ওকে, সো এই হচ্ছে পরিস্থিতি স্টুডিওর ভেতরে। এবং স্টুডিওর বাইরে আপনারা যারা আছেন বুঝতেই পারছেন যে আচ্ছা, ড্রিমি ভূত SMS করেছেন আমাদেরকে, ভূত বউ SMS করেছেন, 424 ঘোস্ট SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আরো অতৃপ্ত আত্মা, তারপরে হচ্ছে হিমেল ভূত, এরকম অনেকেই SMS করছেন আমাদেরকে। বিন লাদেন ভূত SMS করছেন আমাদেরকে। সো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এবং শোন ভাই, কোন দিক থেকে শুরু করবো আজকে? আজকে কোন দিক থেকে? আমি তো তোমার ডান দিকে আছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাম দিকে তো কেউ নাই, ডান দিক থেকে শুরু। ডান দিক থেকে শুরু করি তাহলে। ওকে, না যেটা বলছিলাম, একটু আগে আমি অ্যানাউন্স করেছি যে আজকে আমরা দুজন গেস্ট নিয়ে এসেছি, আরমান আর রিয়াদ, দুজনই মিউজিশিয়ান বাই দ্য ওয়ে। একজন ড্রামার, একজন অ্যাকচুয়ালি দুজনেই ড্রামার, আবার একজন ইদানিং মিউজিক প্রডিউস করছে এবং ইজ ডুইং প্রিটি গুড। আরমান তোমার কয়েকদিন আগে আরমান আমার বাসায় এসেছিল, আমরা কফি রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সে আমাকে দু একটা গল্প বললো, খুব ইন্টারেস্টিং লেগেছে। তারপরে তাকে বললাম যে তাহলে আসো আমাদের গল্পগুলো শোনাও আর কি। তো আরমান তুমি স্টার্ট করতে পারো আর কি ফার্স্ট থেকে। এটা হচ্ছে 2006 এর কাহিনী। তখন লাইক অনেক ডিপ্রেশনে ছিলাম, তো সারাদিন একা রুমের মধ্যে বসে থাকতাম। স্পেশালি ঘটনাগুলো রাত্রি 3টার দিকে ঘটতো, 3টা থেকে 3:30টার মধ্যে। আচ্ছা, তো একদিন খুব বেশি মন খারাপ, তেমনি চেয়ারের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে দেখি, মানে চোখ বন্ধ, তো হঠাৎ করে দেখি একটা সাদা পর্দার মতন কি জানি চোখের মধ্যে, মানে একটা ফ্ল্যাশ লাইট যেরকম জ্বললে চোখের মধ্যে লাগে। তো চোখটা খুললাম, খোলার পরে হালকা করে দেখি বুকের মধ্যে আপনার ছোট একটা, মানে 7 থেকে 8 ইঞ্চি সাইজের একটা মানুষের মতন বসা। তো আমি ওটা দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি, মানে মনে হয়েছে যে হয়তো জাস্ট কিছু একটা চিন্তা করতেছি। তো পরে ডাক দিতেছে, বাট কোনো সাউন্ডটা মানে জাস্ট আমার কানের মধ্যে, এমনি কোনো এক্সটার্নাল সাউন্ড না। তো শুনতেছি, তো কথা বলে যাচ্ছে উল্টাপাল্টা কথা, র্যান্ডম কথাবার্তা। তো 5 মিনিট পরে যে সুরে টুরে পড়লাম, পরে দেখি চলে গেল। তারপর আপনার পরের দিন আপনার রাত্রে 3:30টার দিকে, তখন আমার খালা পাশের রুমে শুয়েছিল। তো খালা আসছে রুমের মধ্যে 2টা 2:30টার দিকে, এসে বলতেছে যে কি তোমার আম্মু বলতেছে নাকি তুমি এরকম উল্টাপাল্টা জিনিস দেখো, এগুলো তো সব ভুয়া। তো বলে টলে পরে আমি রুম থেকে বের করে দিছি, পাশের রুমে ঘুমাইতে গেছে। তো হঠাৎ করে 3:30 4টার মধ্যে শুইতে আসছি, তো বিছানার মধ্যে দেখি পাশে, দেয়ালের পাশে একটা রেড কালারের একটা ফেস, মানে ফেসটা আমি ডিসক্রাইব করতে পারবো না, বাট ফেসটা এসে বলতেছে যে এখন কি হয় দেখো। তো তার 3 থেকে 4 মিনিট পর শুনি যে পাশের রুম থেকে খালার চিৎকার। আমি দরজা খুলে দেখি খালার বুক থেকে একদম হাঁটু পর্যন্ত মানে লম্বা করে কাটে এবং রক্ত পড়তেছে সমানে। তো আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডাকলাম, তো আম্মু এসে তো সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু খালা চাচি আসছে পাশের ফ্ল্যাট থেকে, এসে খালাকে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে স্টিচেস দেওয়া হলো। তো পরে যখন খালাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে না হয়েছে, তো খালা বলতেছে আমি জানি না, আমি জাস্ট রুমের মধ্যে শুয়েছিলাম, পরে মনে হলো যে পানি খাবো, তো জাস্ট উঠছি, হঠাৎ করে কোথায় জানি বাড়ি খাইলাম মনে হয়, তারপর তো মাটিতে পড়ে গেছি, রক্ত সমানে পড়তেছিল। তো পরে আম্মুকে বললাম যে আমি তো রাত্রে এটা জানছি, 5 মিনিট আগেই জানছি যে এরকম খালার কি একটা হবে। তো আমার বাসায় কেউ কথা বিশ্বাস করে না তেমন একটা। তো তার কয়েকদিন পরে আবার একটা সেম ঘটনা, আম্মুকে আগের দিনই বলছি যে খালার তো এরকম একটা সমস্যা হবে, আমি কেমনে জানি শুনে ফেলছি রাত্রে এটা। তো আম্মু পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। ঠিক সকালবেলা আমি আম্মুকে যেইভাবে কাহিনীগুলো বলছি, সকালবেলায় খালা ফোন করে আম্মুকে একই কাহিনীগুলো বলছে। তো তখন আম্মু মনে করছে যে হয়তো কিছু আছে একটা বাসায়। তো আম্মু গিয়ে আপনার হুজুর টুজুর ডেকে আনছে। তো উনি কতক্ষণ সুরা টুরা বাসায় পড়ে টরে বললো যে রুম লক করে দিছি, আর কোনো সমস্যা হবে না।
ওই দিনই রাত্রে 2টার দিকে শুয়ে আসি, হঠাৎ করে এরকম একদম তখন চোখ খোলাই ছিল, দেখলাম সাদা একটা পর্দা সমানে রুম থেকে নড়তেছে। তা আমি তখন মানে মনে হইলো যে আমাকে বলতেছে যে মাটিতে বসতে। তা মাটিতে বসলাম, তো এসে সমানে চোখের সামনে মনে হচ্ছে ছুরি নিয়ে যেতেছে বা তলবার নিয়ে, মানে জাস্ট ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো আমি নিজেই হাসতেছিলাম। তো যখন অনেকক্ষণ হাসলাম, তারপর চুপ হয়ে গেল, কোনো আর কিছু দেখিনি। এরপরে বসে নর্মালি আমার সাথে কথা বলতেছে যে আমি তোমাকে এইসব পাওয়ার দিতে আসছি, তুমি যদি বাইরের কোনো মানুষ এগুলো বলো তাহলে আর তোমার সাথে এগুলো কিছু থাকবে না। তা আমি আর বাসায় কাউকে কিছু বলি নাই। তো ওইভাবে প্রত্যেক দিন রাত্রে এরকম করে আসতো, কথা বলতে এক একটা ইনফরমেশন দিত। যেমন আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে কয়েকদিন পর, এটা আমি আগেই জেনে গেছি। প্রায় 14 তারিখে জানছি যে 21 তারিখে মারা যাবে। তা আমি সাথে সাথে আন্টিকে গিয়ে বললাম যে আঙ্কেলের তো মানে আঙ্কেল তো হসপিটালাইজ, বাট আমার মনে হচ্ছে আঙ্কেল বাঁচবে না, মারা যাবে 21 তারিখে। তো ফ্রেন্ডের সাথে আমার এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঠিক 21 তারিখ রাত্রে আমার ফ্রেন্ডের বাবা মারা যায়। তারপর থেকে আমি মানে প্রত্যেকদিন রাত্রে বসে আমাকে যেগুলো বলতো যে কিভাবে প্র্যাকটিস করতে হবে না করতে হবে, আমি সব বসে ওগুলো প্র্যাকটিস করতাম এবং আওয়াজ শুনতাম। তো একদিন রাত্রে যেটা হলো সবচেয়ে বেশি ভয় পেয়েছি, আমি শুয়েছিলাম, লম্বা হয়ে শুয়েছিলাম। তা আমি কোল বালিশটা আমার সাইডে ছিল, তো আমি এমনি শুয়ে উপরে সিলিং এর দিকে তাকাইছি। হঠাৎ করে মনে হলো পায়ের সামনে কে জানি বসে আছে। তো চোখটা জাস্ট পায়ের সামনে নিচেই দেখি মানে হাঁটুর উপরে একজন বসে আছে, চুলগুলো একদম মাথার থেকে পা পর্যন্ত, এবং ফেস দেখি নাই, জাস্ট চুলগুলা দেখছি মাথার থেকে পা পর্যন্ত। আমি জাস্ট দরজা মানে দৌড় মারছি, এক দৌড়ে দরজা খুলে চিৎকার দিয়ে আম্মুকে ডাকছি। পরে দেখলাম যে আপনার আম্মু আস্তে আস্তে গেট খুলতে খুলতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো আম্মু যখন বললো কি হয়েছে, তো আম্মু নাকি আমার রুমে আসছিল, তো আম্মু ভয় নাকি আমার রুমে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু উঠাইলো সবাইকে, তারপর হুজুর ডেকে আনলো আবার। পরে আমাকে নিয়ে গেছে হুজুরের কাছে। উনি বললো যে আপনার ছেলে তো মনে হয় সমস্যা আছে, তো একটা হাতে কালো কাপড় বেঁধে দিছে। তো বললো যে এটা করার পরে এখন আর কিছু আসবে না ওর সাথে। আম্মু নাকি রুমে কি যেন একটা সেন্স ফিল করছে যে একটা ঝামেলা কিছু একটা। তো পরে ওই হুজুর কালো কাপড় বেঁধে দেওয়ার পর এবং বলছিল যে ওকে যাতে রাত্রে একা না রাখা হয়, ওর সাথে যাতে একজন থাকে। তো আম্মু আসতো প্রায় আমার সাথে, বাট আমি আম্মুকে বের করে দিতাম রুম থেকে, বের করে দরজা লক করে বসে থাকতাম। তো বুঝতে পারতাম যে একজন আছে আমার সাথে কথা বলতে যাচ্ছে, বাট পারতেছে না, জাস্ট বিকজ অফ দ্যাট ওই কালো কাপড়ের জন্য। তো আমি নিজের থেকে আবার খুলে ফেলছি কালো কাপড়টা। খুলে এরপরে দেখলাম বললো যে আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বাট আমি তোমার সাথে থাকবেন, তোমার যতদিন লাগে উপকার করবো। তো আস্তে আস্তে এরকম করে ওইটা নিয়ে যত প্র্যাকটিস সম্ভব হয়েছে, রাত্রে ধরেন বসে কথা বলা, কমিউনিকেট করা, তো অনেক কিছুই করছি ওইটা নিয়ে। ইভেন আমার অনেক পরিচিত মানে লাইফে পার্সোনাল কিছু প্রবলেম ছিল, ওইগুলাও এই এটাকে আমি জিন বলবো না কি বলবো জানি না, বাট ওইটার হেল্প নিয়ে আমাকে যা যা ইনফরমেশন দিত যে ওর এইটা করলে হেল্প হবে বা ওর ওইটা করলে হেল্প হবে, এরকম অনেক কিছু করতাম। তো করে একটা টাইমে গিয়ে মানে সার্টেন টাইমে গিয়ে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম এটা। তারপর এখনো মাঝে মাঝে হয়, যেমন এখনো কয়েকদিন আগেও সোনাইকে বলছি যে রাত্রি রুমের মধ্যে শুয়েছিলাম, তো হঠাৎ করে আপনার দরজা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। তো আমি রাগের চোটে কিছুক্ষণ তাকে একটু ভয় পেলাম, পরে চিন্তা করছি ভয় না পেয়ে কিছু একটা বলি চিৎকার দিয়ে। একটা আওয়াজ করলাম, পরে দরজাটা একদম খোলাই ছিল, পরে আবার বন্ধ হয়ে গেছে দরজাটা। তার 5 মিনিট পর আবার খুলতেছে, আস্তে করে বন্ধ হচ্ছে। তা আমি আর কোনো পাত্তা দিইনি, আমি টিভিটার সাউন্ড বাড়ায় লেপটা গায়ে নিয়ে শুয়ে কোনোভাবে টিভি দেখতেছিলাম যাতে এটা অ্যাভয়েড হয় ব্যাপারটা। এই স্টোরিটা শোনার সময় আমি তোমাকে একটা স্টোরি বলছিলাম, আমার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম। ওই স্টোরিটা মোস্ট প্রবাবলি আমি আগে বলছি, মোস্ট প্রবাবলি এটা অনেক পুরনো স্টোরি। একবার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম ছিল গ্র্যান্ড সেন্ট্রাল। এটা ওই অর্চার্ড রোডের সামনে, বাট হোটেলটা খুব সস্তা ছিল কোনো একটা কারণে। মানে আচ্ছা, অর্চার্ড রোডের কাছে এরকম একটা হোটেল $100 নিচে, এটা তখন এরকম থাকতো না। এটা আমি বোধহয় $75 পার নাইট এরকম আমি পেয়েছিলাম। তা ওখানে গেলাম, রাতে উঠলাম হোটেলে। আমার কাজটা শেষ করার পর রাতে আমি তখন ওই সময় 6 সেন্স মুভিটা জাস্ট রিলিজ হয়েছে। আচ্ছা, এটা ওই সময়ের কথা আর কি, অনেক আগে। হ্যাঁ, তো 6 সেন্স মুভিটা দেখে রেখে রাতেও লাস্টে এসে রাতেও বিছানায় শুয়েছি, সব ঠিকঠাক। হঠাৎ করে যে টুকটাক আওয়াজ হচ্ছে রুমের মধ্যে, অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ কিছু টোকা দিচ্ছে, বা মানে রুমে রাতেবেলা আমরা ঘুমানোর সময় মাঝে মধ্যে একটা আওয়াজ হয় না টুকটাক, ওরকম আওয়াজ। তা আমি ফার্স্ট কোনো অ্যাটেনশনই দিইনি আর কি, কিন্তু কিছুক্ষণ পরে যে 6 সেন্স দেখছি একটু ভয় ভয় একটা অন্যরকম লাগছে। তখন এরকম টুকটাক একটা আওয়াজ হওয়ার পরে যে এই আরমানের কথাটা শুনে, যে আমি তখন যেটা করলাম যে ভয় তাড়ানোর জন্য আমি খুব জোরে জোরে বললাম, যে একটা গালি দিয়ে বললাম যে কি আওয়াজ করলে জোরে কর, এগুলো কি এরকম একটা কথা মানে বলে আমি শেষও করতে পারিনি। ঠিক এরকম একটা আওয়াজ, ঠাক 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 ঠাক, এরকম 3-4 বার ঠাক 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 এরকম একটা আওয়াজ হচ্ছে। ওইটা হওয়ার পর আমি ভয় পেয়েছি, আসলে ভয় পেয়েছি।
এবং এটা নিশ্চয়ই জোরে, আরো জোরে জোরে, বেশ জোরে, মানে সিলিং এর মধ্যে কেউ অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ বাড়ি দিচ্ছে একটা কাঠ বা কিছু দিয়ে, মানে টাক 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 এরকম একটা আওয়াজ। এইটা শোনার পর আমি ভয় পেয়ে গেছি। আমি সেটার সাথে বিছানায় বসে গেছি। বসে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি যে কি করা যায়, আওয়াজ তো হলো, এখন কি করবো এইটি করে। তারপরে কিছুক্ষণ পরে আবার মানে একটু পর আমি বুঝতে পারলাম যে আমার ভয়টা আস্তে আস্তে বাড়তেছে, মানে আর কোনো আওয়াজ হয় নাই, বাট ভয়টা আস্তে আস্তে বাড়তেছে। যখন বাড়া শুরু করছে তখন আমি চিন্তা করছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা রুমের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি তখন ভয় তাড়ানোর জন্য যেটা করলাম, রুম সার্ভিসে কল করলাম, কল করে বললাম যে আমার এখানে স্যান্ডউইচ পাঠাও, সো দ্যাট একজন আসে রুমের মধ্যে, কেউ একজন আসে রুমের মধ্যে। তা কিছুক্ষণ পরে স্যান্ডউইচ নিয়ে আসলো, যে স্যান্ডউইচ নিয়ে আসলো তার সাথে আমি খামাখা গল্প করা শুরু করছি। আচ্ছা, এই হোটেলটা কতদিনের, কি ব্যাপার না ব্যাপার, কোনো প্রবলেম আছে নাকি? বলে না কিছু না, তুমি বলছো কিছু নেই এই টাইপের। তখন ও বললো, আমাকে দিল যে সাইন করো। আমি বললাম যে আমি তো সাইন করবো না, আমি ক্যাশ দিব। এই না বলে ক্যাশ দিছি, সো দ্যাট একটা বড় নোট দিছি, যাতে টাকাটা ভাঙা ওর উপরে আসে আর কি। মানে সেকেন্ড টাইম আমার জন্য আসতে, সেকেন্ড টাইম যাতে আবার আসে, এই জন্য আমি তাদের ক্যাশ দিলাম। সে নিচে চলে গেল, যাওয়ার পরে আবার কতক্ষণ পর উপরে আসলো। তারপরে ওর সাথে গল্প করছে, ও বিরক্ত হইতেছে আমি বুঝতেছি, বাট আমি ওরা ছাড়তে যাচ্ছি না, বলতে পারছি না যে ভয় পেয়েছি, এরকম একটা অবস্থা। কতক্ষণ পরে কথা বলার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেলাম টেলাম, খাইটা তারপরে আবার শুয়ে পড়ছি। ওই ভয়টা কিন্তু যায় নাই, তখনও মানে কেমন একটা ভয় লাগছে। তারপরে হলো সবচেয়ে আলটিমেট জিনিস আর কি, হঠাৎ করে আমি বুঝলাম যে আমার বাথরুমের কল কেউ ছাড়ছে আর কি, বাথরুমে কল ছাড়ার আওয়াজ। ওইটা শোনার পরে আমি মানে তখন আসলে ভয় পেয়েছি, যে বুঝতেছি যে আমি দরজাটা খুললে সেটা হয়তো বা কেউ কল ছেড়ে রাখছে, এরকম একটা সিচুয়েশন। আমি অনেকক্ষণ বসেছি, একটু পরে কল ছাড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি বসে আছি, তারপরে চিন্তা করলাম যে এখন বাথরুমে ঢুকি, এখন তো কল বন্ধ করছি। বাথরুমে ঢুকলাম, ঢুকে কিছু নাই। সাথে সাথে আমি যেটা করলাম, বাথরুম থেকে আবার বের হয়ে আমার কাপড় চাপড় যা ওয়ার্ড্রোবের মধ্যে রাখছিলাম সব ঢুকে আবার সুটকেসে ঢুকেলাম। সুটকেস লক করে লাইটের জ্বালায় বসে আছি যে সকালটা হবে আর আমি বের হয়ে যাবো এই ঘটনা। তারপরে সকাল হওয়ার সাথে সাথে আমি যে রিসেপশনে ব্যাগ ট্যাগ নিয়ে বললাম যে আই ওয়ান্ট চেক আউট বলা, তারপর অনেক অনেক বেশি টাকা দিয়ে একটা ভালো একটা হোটেল উঠলাম আর কি। তারপর থেকে কানে উঠছি যে এইসব জায়গায় এরকম সস্তা হোটেল উঠবো না, কি ব্যাপার থাকে। তারপরে আমি ঢাকায় আসার পরে তখন আমি কম্পিউটারের বিজনেস করতাম। তো আমার আরেকজন ছিল, সেও খুব বড় একটা কম্পিউটার ফার্মের ওয়ান অফ দ্য ওনার্স, সিঙ্গাপুরে তার বিজনেস আছে আর কি। তো ওর সাথে একদিন কথা বলতে বলতে গল্প করছিলাম, তখন আমি বললাম যে যেরকম গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে কখনো উঠছেন নাকি? বলে আরে না না না, ওইটা তো হন্টেড হোটেল, ওইখানে উঠি না। আমি বললাম যে মানে কি? বলেছেন এটা ওই সিঙ্গাপুরে এটা একটা আছে যে ওই হোটেলের মানে একটা সার্টেন একটা জায়গা আছে যেখানে কয়েকটা রুমের মধ্যে নাকি সমস্যা টমস্যা হয়, মানুষজন নাকি থাকতে থাকতে প্রবলেম হয়। আচ্ছা, দেখবেন যে ওই হোটেলটা সস্তা। আমি বললাম যে হ্যাঁ, ওই হোটেলটা কিন্তু অনেক সস্তা, ওই $75 বা এরকম ইয়েতে এই হোটেল পাওয়ার কথা না। এবং তারপরে ওই হোটেল আমি আর কখনো উঠি নাই, বাট তারপরে আমি দেখছি হোটেলটা ভেঙে আবার রেনোভেট করে বড় সড়ো করে এখন চেঞ্জ করছে। আচ্ছা, আর বাইরে আমি যেই রুমে ছিলাম, রুমের নাম্বার আমার মনে নাই, বাট আমি কোন ফ্লোরে ছিলাম জানি না, বাট অনেক লম্বা প্যাসেজ, তো লাস্ট মাথায় ডান দিকে, সেকেন্ড লাস্ট ডান দিকে রুমটা ছিল। বাট এরপরে আর ওখানে হয় নাই, বাট হঠাৎ করে গল্পটা মনে পড়লো তাই বললাম আর কি। ওকে, রিয়াদের কোনো গল্প আছে? না, আমার কিছু কোশ্চেন আছে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরমান, এই তোমার খালার সাথে এই ঘটনাটা ঘটলো কেন? আচ্ছা, খালার সাথে ঘটছে রিজন হচ্ছে মানে আমাদের নানার সাইডে, আমাদের মানে আম্মুর সাইড হচ্ছে ইরানের। তো নানার সাইডে নাকি আপনার নানা এরকম, নানার কাছে নাকি জিন ছিল, মানে বড় নানার কাছে। তো আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা জাস্ট 3 জনই তুলা রাশির। সেটা হচ্ছে আমার বড় নানা আর আমার আরেক খালা আর আমি, ওই সাইডের ফ্যামিলি ইরানে। তো এই খালা, যে খালা আসছিল আমার বাংলাদেশে, তো উনি সবসময় এগুলো ফাইজলামি করতে, এগুলো নিয়ে বা মানে উল্টাপাল্টা কথা বলতো। এরকম যেরকম যখন আমি বলি যে জিনের কথা, যেরকম আমার সাথে কিছু আছে, তো এগুলা গালাগালি করে রুম থেকে চলে যেত। আবার একটু পর ঢুকে দরজা খুলে বলতে পাগল পাগল এরকম করতো। আমার খুব জিদ উঠতো যে কিছু একটা হোক, খালার সাথে দেখুক যে মানে অ্যাটলিস্ট কিছু আছে। বাট আমি চাইনি যে মানে ইন্টেনশনালি, আমি কখনো চাইনি যে খালার কোনো ক্ষতি হোক। পরে যখন খালা রুমে গেছে, তখনই আমি চেহারাটা দেখার পর আমি জাস্ট দেখছি আমার রুমের নিচে লাইট জ্বলছে একটা, মানে আমাদের করিডোরের ওইখানে একটা লাইট আছে, তো ওই লাইটটা জ্বলছে। তা আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে, নর্মালি আব্বু রাত্রে 2টা-3টার দিকে উঠে, আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে। একটু পর দেখি যখন চিৎকার দিছে, তখনই বুঝছি যে কিছু একটা। আর তার আগে একটা ফেস দেখছি, আর ফেসটা ছিল আপনার রেড কালারের একটা ফেস, মানে অনেক চাপানো, মানে চেহারাটা অনেক চাপানো, চোখ আর কি অনেক।
তো তখনই আমি বুঝছি যে কিছু একটা হবে। ইনফ্যাক্ট যত নিউজ পেয়েছি, ধরেন আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে বা আরো খালার কোনো প্রবলেম বা আত্মীয়দের, ওই সবসময় রেড ফেসটাই দেখছি। বাট একটা জাস্ট ডেট আসছিল যেটা আমার বন্ধুর বাবা মারা যাবে যখন, তখন ডেটটা আপনার দেয়ালের মধ্যে লেখা ছিল এবং একটা কালো কালি দিয়ে, মানে কয়লার কালির মতন একটা ডেট লেখা ছিল 21। আমি ওই দিন বুঝি নাই যে আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে, এটা আমি বুঝছি তার পরের দিন রাত্রে, যেটা আমার ফ্রেন্ডের বাবার জন্য হয়তো উনি মারা যাবে। ভয়াবহ ব্যাপার এটা। কোয়েশ্চেন, কোন সময় জিজ্ঞেস করা হয়নি যে ওয়াই ইউ, কেন তোমাকে বলা হচ্ছে এগুলো? না, এগুলো মাথায় কখনো আসে নাই। মানে আমি যা শুনছিলাম যে একজনের কাছে গেছিলাম, তো উনি বলছিল যে তখন একটা আমার লাইফে ঝামেলা হয়েছিল, তো ওই ডিপ্রেশনে ছিলাম অনেক বেশি। এন্ড ইনফ্যাক্ট এগুলো শুরু হওয়ার আগে আমি একটা বাসায় গেছিলাম এক আঙ্কেলের, ও হচ্ছে র্যাবের একজন চিফ। তো উনি আব্বুর কাছে এসে বলতেছে যে আমার তো এরকম বাসায় জিন টিনের সমস্যা হচ্ছে, তো আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছি। তো আমি আঙ্কেল নেক্সট টাইম হইলে বললেন আমরা হ্যান্ডিক্যাম নিয়ে যাব ভিডিও করতে। তো উনি একদিন আমাকে ফোন দিছে দুপুর 1টা-2টার দিকে। তো আমি সাথে বলছে বাসা উল্টাপাল্টা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি হ্যান্ডিক্যাম আর মোবাইলে 2টা ভিডিও ক্যামেরা অন করে জাস্ট গেটটা যখন উনি খুলছে, তো আপনার এখানে গেট, ওইখানে একটা দূরে একটা গ্লাস রাখা ছিল, গ্লাসটা ছুঁড়ে আমার পায়ের সামনে এসে ভাঙছে একদম ওইখান থেকে। কোনো লোকও দাঁড়ায় ছিল না, তখন ভিডিও অন করা ছিল। আমি ঢুকলাম বাসার ভিতরে, তখন দেখি আপনার দেয়ালে, আমার বাম দিকে ছিল দেয়ালটা, তো এই দেয়ালের মধ্যে আপনার একটা এরকম ছবি, মূর্তির মতন, মানে লম্বা একটা মূর্তি, 2 হাত সরানো, 2 পা সরানো, মাথার মধ্যে এরকম একটা দাগ টানা একটা মূর্তি অটোমেটিক এসে মানে আঁকছে আর কি। ওইটাও সেম ওই মানে কালো কালি দিয়ে লেখা। আমি ওইটাতে ভিডিও করতেছি, তো আঙ্কেল আমাকে ডাকতেছে, বলে সামনের রুমে আসো, দেখো এখানে জিনিসপত্র উল্টায় পড়তেছে। তো আমি যেই সামনে যাবো, ক্যামেরাটা এদিক ঘুরে সামনে নিতে গেছি, তাকায় দেখি যে মানে বুঝছি যে একটা কিছু টেনে নিয়ে গেছে। দেখি যে আপনার খামচির মতন, মানে একদম আঙ্গুলের দাগ, দেয়ালের চোয়াল টেনে এরকম ওই পিকচারটা উঠায় নিয়ে গেছে। তো আমি আঙ্কেলকে ডাকছি, বলে এগুলো তো প্রত্যেক দিনই হচ্ছে, তুমি এটা দেখে যাও। ভিতরে ঢুকছি, দেখি আপনার আলমারি বন্ধ, বাট কাপড় চোপড় সব ছিটানো বাইরে। তারপর একটু পরে যখন পিছু আসছি, তো আঙ্কেলের পাশে অনেক লোক ছিল, আরো আন্টি ছিল, মুরব্বীরা ছিল। তো ওনারা এখানে এক রুমে কোরআন শরীফ পড়তেছিল, পাশের রুমে। হঠাৎ করে দেখি আপনার মাটির থেকে আঙ্কেলের একটা সম্ভবত শার্ট নাইলে লুঙ্গি হবে, সিলিং এর সাথে গিয়ে আপনার এই ফ্যানের যে নট থাকে, নটের সাথে প্যাচ খেয়ে নিচের থেকে আগুন ধরতেছে। তা আমি ওইটার সাথে সাথে ভিডিও করতেছি, আর বাসার মানুষজন চিৎকার দিতেছে। পরে আঙ্কেল বলছে এই বাসায় থাকা যাবে না, বের হওয়াটাই সেফ। যখন বের হব তখনই আরেকটা ছবি আঁকছে দেয়ালের মধ্যে একই কালি দিয়ে, আপনার তখন আঁকছে 3টা ছবি। 2টা, একটা ছেলের ছবি আঁকছে, একটা মহিলার, এবং মানে মহিলার আবার এদিক দিয়ে এরকম একটা আঁচল টানা ছিল যে ছবিটা আঁকছে, আর একটা ছোট বাচ্চার ছবি পাশে, ওনাদেরই বাসার ড্রয়িং, মানে ওনারা যে বাসায় থাকেন একদম ওই বাসার পুরো সেই পাকা। তো ওইটাতে ক্রস সাইন দেওয়া বাসাটাতে, আর বাকি 3টা মূর্তির ছবি ঠিক আছে। তা আমি ওইটা ভিডিও করতেছি, যাচ্ছি একদম, তখন ভিডিওর সামনেই পুরো আপনার ওই আবার সেম বেতে খামচি দিয়ে ছবিটা উঠায় নিয়ে গেল। পরে ওনারা আজমির শরীফ থেকে এক লোকের সাথে কথা বলতে গেছে, তখন বলছি যে এই বাসায় আপনার থাকতে নিষেধ করতেছে আপনাদেরকে, এই কারণে বাসার ছবিটা, মানে উনি আবার নাকি এগুলো নিয়ে অনেক জানে। তখন বলছি যে এই বাসা ছেড়ে দেওয়াই আপনাদের জন্য বেটার। তো পরে এনারা অনেক কিছু ঝুলায় রাখছিল বাসায়, কোরআন শরীফের সূরা, বাট কোনো কাজে হয়নি। পরে ওনারা বাসা ছেড়ে, এখন আঙ্কেল থাকেন সিলেটে, আর ওনার বাকি ফ্যামিলি থাকে মগবাজারে। আমি লাস্ট আপনার মানে আমার লাস্ট যাকে হেল্প করছে, আমি ওনার নাম বলবো না, বাট উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের একজন খালা। তো উনি আমাকে, ওনারও এই প্রবলেম গুলা ছিল। তো উনি আমাকে একদিন রাত্রে 2টার দিকে ফোন করে বলে, আমি যখনই নামাজ পড়তে যাই আমি কাঁপতে থাকি, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাই, পরে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি, এটা আমার ছেলেমেয়েরা বলে। আমি আচ্ছা ঠিক আছে খালা, আমি আসবো না আপনার সাথে দেখা করতে। তা আমি পরের দিন আপনার শুক্রবারে 11টার দিকে গেছি ওনার বাসায় আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে। তা আমি বলছি খালা আপনি নামাজ পড়েন আমার সামনে, আমি আপনার পিছিয়ে বসে দেখি আপনার কি হয়। তো আমি রুম থেকে সবাইকে বের করে দিয়ে ওনার বেডরুমে বসেছিলাম, পিছনে বিছানাটা ছিল, তো আমি বসে আছি, উনি আমার সামনে, মুখটা ওদিক করে, আমি দরজা লাগাই দিছি, লক করে দিছি। তো আমার হাতে একটা তসবিহ নিয়েছিলাম যে সূরা পড়ে, তখন জিন যেগুলো আমাকে শিখাই দিছে আমি ওগুলাই অ্যাপ্লাই করতাম। আমি দরজার পিছনে বিছানার পিছনে বসে আছি, তো খালা নামাজ পড়তেছে, যখনই আল্লাহু আকবার বলে হাতটা বাঁধছে তখনই কাঁপা শুরু করছে, খালা সমানে কাঁপতেছে। তা আমি বসে আছি যে খালা নামাজ শেষ হলে তারপর জিজ্ঞেস করবো। উনি যখন সালামটা ফিরাইছে তখন আপনার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার এরকম একটা ভয়েস টোনে সমানে নিঃশ্বাস নিতেছে। তখন নর্মালি কিন্তু আমার কখনো ভয় লাগে না, বাট ওই দিন সবচেয়ে বেশি ভয় লাগছে। আমি বসে আছি, তো হঠাৎ যখন করতেছে, ঘাটটা পিছনে ঘুরায়, আমি সাথে সাথে দাঁড়ায় গেছি যে দরজার থেকে বের হয়ে অ্যাটলিস্ট বাসার লোকজনকে ডাক দিই। আমি উঠে দরজার সামনে যেতে গেছি, তো উনি খামচিতে আমার পা ধরছে, এক হাত দিয়ে বসা অবস্থায় পা ধরছে, আমাকে আর যেতে দিচ্ছে না দিকে। আমি বারবার বলতেছি খালা আমি আরমান করতেছি। তো পরে বলতেছে, উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখগুলো একদম রেড কালারের হয়ে গেছে, এন্ড ভয়েস টোন পুরা চেঞ্জ, মানে একটা লোকের ভয়েসের মতো লাগতেছিল। পরে বলে তুই তো এদের আত্মীয় না, এমন একটা ভয়েসে মানে আমার লোম দাঁড়ায় যেতেছিল যে
তুই তো এখানে তুই তো এদের আত্মীয় না, তুই আসছিস কেন বাঁচাইতে? তো আমি সাথে সাথে আমি ভাবছি যে হয়তো এখন যদি আমাকে মেরে ফেলে অ্যাটলিস্ট একটা কোনো প্রমাণ থাকুক যে ভিতরে কি ঘটছে। তো আমি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে রেকর্ডার অন করে পকেটে রেখে দিছি, যে রেকর্ড হোক, যদি কোনো অঘটন ঘটে মানুষজন শুনবে। তো পরে চিৎকার দিয়ে বলতেছে, তা আমি কোনো মতে দরজা খোলার চেষ্টা করতেছি না, আমাকে টান দিয়ে মানে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফালাই দিছে। পরে বলতেছে, তুই এখানে আসছিস কেন, বের হয়ে যা এখন ঘর থেকে। তা আমি খালার দুইটা হাত ধরে কোনো মতে দরজা খুলছি, তখনই বাসার লোকজন আসছে। তো ওনার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারপর ওনার মা আসছে। তো বলতেছে, আই ও তো আর ওর গায়ে হাত দিচ্ছিস কেন তুই? তখন বলতেছে, আই তুই তোরা চুপ থাক, ওকে আমি মেরে ফেলবো হ্যান ত্যান বলে টলে। পরে আমি বলছি, আপনি আমার সাথে কথা বলেন, কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দিচ্ছি আপনার। তো উনি এমন কিছু কথাগুলো বলছে যেগুলো কেউই জানার কথা না, মানে ইভেন আমার বাসার লোকজনও জানার কথা না, কারণ ওগুলো একদম রুমের মধ্যে আমি একা কিছু কাজ করছিলাম। তো উনি বলতেছে, তুই যদি এগুলা করে ভাবোস যে তোর খালাকে বাঁচাইতে পারবি, তুই ভুল, বলে এরপর একটা হাসি দিছেন। হাসিটা মানে আমার কানের পর্দা পুরা ফেটে গেছে, এত চিৎকারের হাসি। মানে ওই হাসি শুনে আমি ইনফ্যাক্ট এখনো ঘুমাইতে পারি না রাত্রে, কারণ প্রত্যেকবার। ইউ হ্যাভ দিস অন রেকর্ড? আমার সেলটা একজনের কাছে আছে, আমার সেলটা কালেক্ট করতে হবে, আছে বাট রেকর্ডটা আছে আমার কাছে। তো পরে সমানে হাসতেছে, আমি বলতেছি, আমি আপনার কি দরকার বলেন, আমি আপনাকে হেল্প করি। তখন উনি বললো যে আমার একটা আত্মা দরকার, আমাকে বলা হয়েছে যে একটা আত্মা নিলে আমি বেহেশতে চলে যেতে পারবো, তো আমার এই আত্মাটা দরকার। আমি ততক্ষণ ওনার ছোট আঙ্গুলটা ধরার চেষ্টা করতেছিলাম, যাতে, কারণ আমি মানে রাত্রেবেলা আমাকে যখন আমি বসি তখন আমাকে জিন বলে যে, বা যেটা ছিল আমার সাথে সেটা বলে যে যখন এরকম কিছু হবে ছোট আঙ্গুলটা ধরে একটা সূরা পড়তে। তো আমি যতবারই ওনার ছোট আঙ্গুল ধরতে যাই উনি আমাকে ধাক্কা দেয়, এন্ড আমাকে বলে, ওই ভয়েসে বলতেছে যে চালাকি আমার সাথে করিস না, কারণ এগুলো আমি অনেক কিছু জানি আর আমাকে ধরা এত সহজ না। আমি বলছি, আপনার যদি আত্মা লাগে আপনি আমার আত্মা নিয়ে যান। তো উনি সাথে সাথে আমার পুরো শরীরের সামনে এসে স্নিফ করা শুরু করছে। স্নিফ করে বলতেছে, না, তোর আত্মাতে অপবিত্রতার গন্ধ পাইতেছি আমি, আমার তোর আত্মা আমি নিতে পারবো না, আমার উনার আত্মাই দরকার। তো এরপর আমি একটা সূরা পরে ফু দিচ্ছি, সমানে ফু দিতেছি, ওনার মানে ওনার যে মা ছিল উনিও ফু দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। পরে লাস্টে আরেকটা সূরা পরে ফু দিচ্ছি, তো অজ্ঞান হয়ে গেছে। আমার এই একটা জিনিস আছে যে আমি ধরেন কোনো ঘরে যদি কোনো জিন থাকে আমার শরীর গরম হয়ে যায় অনেক, মানে এটা এখনো থাকে, যে এখনো কোনো জায়গায় যদি কোনো উল্টাপাল্টা কিছু থাকে আমার শরীর প্রচুর গরম হয়ে যায় এবং ঘামতে থাকি সমানে। তো যখন খালা অজ্ঞান হয়েছে আমি সবাই বলতেছি যে ঠিক হয়েছে, আমি বলছি না, মনে হয় এখন আছে। তো হঠাৎ করে দেখি এদিক দিয়ে ঘামতেছি সমানে, তা আমি বলছি এখন আছে। সাথে সাথে আবার উনি উঠে গেছে, উঠে আবার চোখ লাল, তো হাসতেছে, সমানে হাসতেছে। 3-4 মিনিটের মধ্যে উনি খালি হাসলোই, মানে হাসা থামে না। পরে লাস্টে আমি মাথায় হাত বুলা দিচ্ছি যে খালা আপনি একটু সুস্থ হন। পরে আবার অজ্ঞান হয়ে গেছে, তার 10 থেকে 15 মিনিট পর উনি উঠছে। তখন আর গরম লাগে না আমার, মানে অলরেডি তখন বাসার থেকে চলে গেছে। তো পরে আমি বলছি যে বলেন কিসে, বলে আমি তো জানি না কিসে, বাট আমাকে বাঁচাও। পরে আপনার 3 মাসের মতন একটা কাজ করার পর উনি যখন পুরাপুরি সুস্থ, আমি ওনার পুরা ফ্যামিলিকে বলছিলাম যে আমার সাথে যাতে কোনো কন্ট্যাক্ট করা না হয়, এবং আমার সাথে মানে আমি আসছিলামও যে কোনোদিন আপনার বাসায় এটাও জানার দরকার নেই, মানে এটাও কখনো মনে করেন না। যখনই ওনাকে হেল্প করতাম তখনই রাত্রে বাসায় আমার উল্টাপাল্টা কাজ হইতো। ধরেন আমি ওনাকে হেল্প করে আজকে বাসায় আসলাম, সাথে সাথে এসে দেখতাম আমার রুমের এই জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, বা আমি ঘুমাইতে যেতাম চোখের মধ্যে মনে হয় থাপ্পড় মারতেছে কেউ, যে অমুক জনকে হেল্প করতে যাস নিজে ঘুমাস কেন, তোর জাগতে হবে, বলে চোখের মধ্যে বাড়ি দিত অনেক। এরকম প্রবলেম গুলো হতো। আমি এই গল্পটাই প্রথমবার শুনছিলাম। এটা আমার কাছে বেশ ভয়াবহ লেগেছে, অনেক অনেক। এই যে এই গা গরমের ব্যাপারটা, এটা কিন্তু মানে খুব কমন, এটা আমারও হয় যে কোন একটা জায়গায় গিয়ে